কলেজ লাইফের এক প্রেমিক যুগল সিন্ধু এবং মণি দীর্ঘ সময়ের প্রেমের পরে একটি রাতের ঘনিষ্ঠতায় তাদের জীবনে তৃতীয় প্রাণের আগমন ঘটে। সমস্ত বাধা বিপত্তির মধ্যে সবকিছুই যখন ঠিকঠাক চলছিল, হঠাৎ বাচ্চা প্রসবের পরে সিন্ধু সন্তানকে একা রেখে চলে যায়। ছোট্ট প্রাণটির সমস্ত দায়িত্ব তখন এসে পড়ে সদ্য বাবা মণির ওপরে। তবে সময়ের পরিহাসে দীর্ঘ সময় পরে আবারও সামনাসামনি হয় সিন্ধু এবং মণি। তো হ্যালো বন্ধুরা, আজ অসম্ভব একটা সুন্দর মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি, যে কাহিনী প্রমাণ করবে শুধুমাত্র মা নয়, কখনো কখনো এই পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা হয়ে দেখায় একজন বাবা। তাহলে চলো দেরি না করে এই মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো কাহিনী শুরু হয় এক প্রেমিক যুগলকে দেখানোর মাধ্যমে। একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর পরে এই দুইজন খুনসুটিতে মত্ত হয়ে থাকে। মেয়েটির নাম সিন্ধু এবং ছেলেটির নাম মণিকন্দন। একটা সুন্দর মুহূর্ত কাটানো শেষে সিন্ধুর চোখে জল চলে আসে। মণি সিন্ধুকে জিজ্ঞাসা করে, এই কি হলো, কাঁদছো যে? সিন্ধু বলে, আনন্দে কাঁদছি। মণি বলে, আনন্দে? আনন্দে আবার কেউ কাঁদে নাকি? মণি বলে, এই দেখো না, আমার ঠাকুমা মারা যাওয়ার সময় আমি সেই শেষবারের মতো কেঁদেছিলাম, আর তুমি কি না আনন্দে কাঁদছো? তা কোন আনন্দে কাঁদছো শুনি? কিন্তু কোন আনন্দে কাঁদছে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আর না পারলেও সমস্যা নেই, একটু পরেই জানতে পারবে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি সিন্ধু এবং মণি একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে এবং সিন্ধু চোখের জল মুছছে। এটা দেখে সিন্ধুর এক গোপন প্রেমিক আনাপ্পাম ভাবে নিশ্চয়ই এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এখন একটা সুযোগ নিয়ে দেখা যেতেই পারে। আনাপ্পামের বন্ধু বলে, হ্যাঁ ভাই, এটা তোর একটা সুবর্ণ সুযোগ, হাতছাড়া করিস না। আনাপ্পাম সোজা চলে যায় সিন্ধুর কাছে। সিন্ধুকে বলে, সিন্ধু তোমার কি হয়েছে? মণিকন্দন যেভাবে তোমার সাথে ব্যবহার করে আমার সেটা মোটেও ভালো লাগে না, তুমি আমাকে বলতে পারো। এইসব কথা শুনে মণি বলে, এই চুপ থাক, সিন্ধু প্রেগনেন্ট। ব্যাস, আনাপ্পামের মুখ সেখানেই বন্ধ হয়ে যায়। মণি বলে, আমার কারণেই সিন্ধু প্রেগনেন্ট হয়েছে। আনাপ্পামের শরীরে যেন হাই পাওয়ারের শক লাগে। এদিকে সিন্ধুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটির বিষয়ে অজ্ঞাত বন্ধুটি থামস আপ দেখিয়ে আনাপ্পামকে বলে, ভাই তুমি এগিয়ে যাও। কিন্তু আনাপ্পাম চোখে জল নিয়ে টেবিলে ফিরে আসে। ধরা গলায় আনাপ্পাম বলে, সব শেষ, আর কোনো চান্স নেই। এদিকে মণিকন্দন সিন্ধুকে বলে, এত কান্নাকাটি করার কিচ্ছু নেই, এইসব নর্মাল বিষয়। কিন্তু সিন্ধু বলে, এটা আমার কাছে নর্মাল বিষয় নয়। মণি বলে, আমার এক বন্ধু আছে যে পেশায় ডাক্তার, ওকে দিয়ে অ্যাবর্শন করিয়ে নিলেই হবে। কিন্তু সিন্ধু মাথা নাড়ে। মণি বলে, মাথা নাড়ছো যে? বোকা প্রেমিক প্রেমিকার মন বোঝে না। সিন্ধু বলে, মানেটা হলো আমি এই বাচ্চাটা নষ্ট করব না। মণি তো হতবাক, সে বলে, তাহলে তুমি করতে কি চাইছো? সিন্ধু বলে, অ্যাবর্শন ছাড়াও পৃথিবীতে আর যা যা উপায় আছে সেগুলো করতে চাই, কিন্তু অ্যাবর্শন করতে চাই না। মণি তখন বেশ চিন্তায় পড়ে যায়। মণি বলে, আরে সিন্ধু শান্ত হও, মাথা ঠান্ডা করো আর বাড়ি যাও। সিন্ধু ধরা গলায় বলে, আমি বাড়ি যেতে পারবো না। মণি বলে, এই মজা করছো নাকি? সিন্ধু তখন দৃঢ় সুরে বলে, আমি বাড়ি যেতে পারবো না। এই কথা বলেই সে রাগ করে উঠে যায়। কিছুক্ষণ পরেই আমরা দেখি এই দুইজন অমিত নামক এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে। অমিত এই দুইজনকে বলে, সারাদিন অনেক ঝগড়া চলেছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাও, সকাল হলে ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই বলে অমিত চলে যায়। মণি ড্রয়িং রুমে আসতেই সিন্ধু সজোরে বেডরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। মণি বারবার নক করে সিন্ধুকে দরজা খুলতে বলে, কিন্তু সিন্ধু দরজা খোলে না। সকাল হলে দুইজনে ব্রেকফাস্ট করতে বসে। তারা দুইজনে খেতেই বসে, তখনই কেউ যেন তাদের দরজায় নক করে। দরজা খুলতেই দেখে বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ। পুলিশ তখন ওই দুইজনকে তুলে থানায় নিয়ে আসে। আসলে সিন্ধুর বাবার কমপ্লেনের ভিত্তিতেই পুলিশ তাদের তুলে নিয়ে এসেছিল। মণিকে বাইরে বসিয়ে রেখে সিন্ধুর বাড়ির লোকজন এবং মণির দাদা আর বাবা থানার ভিতরে যায়। সিন্ধুর বাবার সাথে একজন স্থানীয় নেতাও গিয়েছিল। সে বলে, স্যার আমি এখানে একজন পলিটিশিয়ান হয়ে আসিনি, আমি এসেছি একজন মেয়ের বাবা হিসেবে। সেই ব্যক্তি সিন্ধুর বাবাকে দেখিয়ে বলে, ওই বাবার কষ্ট কতটা বুঝতে পারছেন কি? ওই ছেলেটা এনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু এসাই এদিকে সকালের জলখাবার খেতে ব্যস্ত।
এসাই খেতে খেতে বলে, তারপর? লোকটি আবারও বলে, স্যার, ওই ছেলেটা এই ভদ্রবাড়ির মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমরা ওর বিরুদ্ধে কমপ্লেন করতে চাই। মেয়েটা ওর বাবার কথার বাইরে এক পাও নড়ে না, একেবারে খাঁটি সোনা, খুবই ভালো মেয়ে। এসাই বলে, আপনার মুখের কথাই তো কিছু করতে পারি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখুন, তখন থেকে তো কিছুই বলছে না। ও চুপ কেন? ওকে কথা বলতে বলুন। তখন গিয়ে মুখ খোলে সিন্ধু। সে বলে, স্যার, আমি অন্তঃসত্ত্বা। এটা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক। মেয়ের বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়। আর মেয়েকে ভদ্র সভ্য খাঁটি সোনা বলতে থাকা কাকুর মুখ শুকিয়ে কিশমিশ হয়ে যায়। পুলিশটি তখন দাঁত চিবিয়ে ব্যঙ্গ করে বলে, খাঁটি সোনা, খুব ভালো মেয়ে। ভালো মেয়ের এই নমুনা। মণিকন্দন তখন বাইরে বসে অপেক্ষা করছিল। সে দেখে তার প্রেমিকার বাবা বুকে হাত দিয়ে বেরিয়ে আসছে এবং বলছে, আমার একটি মাত্র মেয়ে ছিল, কত ধুমধাম করে ওর বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার মেয়ে আমারই মুখ পোড়ালো। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, সে মৃত আমার কাছে। সিন্ধুর বাবার এমন অবস্থা দেখে মণি বলে, উনি তো মনে হয় এখনই হার্ট ফেল করে মারা যাবেন। তোরা কিছু কর ভাই। মণির দাদা বলে, তোর কোনো ধারণা আছে তুই কি কাণ্ড ঘটিয়েছিস? এই কাণ্ড শোনার পরে যে কোনো মেয়ের বাবা হার্ট ফেল করবে। মনির বাবা সেখানে এসে বলে, তুই তো তোর সম্মান তো ডোবালি, আমাকে ওই সমাজে মুখ দেখাবার জায়গা রাখলি না। আমার নিজেরই মনে হচ্ছে কোথাও ঝাঁপ দিয়ে মরে যায়। কত রেস্ট্রিকশনের মধ্যে মনিকে বড় করলাম, সবই যেন জলে গেল। বিয়ের আগেই বাপ হতে চলেছে আমার গুণধর ছেলে। এমন ছেলের জন্য মেডেল কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারিস? মেয়েটার সাথে যখন আমি প্রথমবার ঘুরতে দেখেছিলাম তখনই ওকে আমি আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর মা ওকেই সাপোর্ট করেছিল। বলেছিল ওদের নাকি অনেক দিনের গভীর ভালোবাসা, তবে ভালোবাসা যে এতটা গভীর তা তো আমি বুঝতে পারিনি। কিন্তু সমস্যা হলো মেয়েটা এত কিছুর পরেও এই গুণধরকেই ট্রাস্ট করে, ওর বিরুদ্ধে একটাও কমপ্লেন করেনি। মনির বাবা তার দাদাকে বলে, ও তো কোনোদিনই আমার বাধ্য ছেলে ছিল না, ও যেন মেয়েটাকে আগলে রাখে এবং ওর বিশ্বাসের দাম দেয়। মনির বাবা সেখান থেকে বেরিয়ে যায়। তারা চলে যেতে মনি তার বন্ধু অমিতকে বলে, এখন কোথাও একটা বাড়ি ভাড়া নিতে হবে। অমিত বলে, তোরা কিছুদিন আমার বাড়িতে থাকতে পারিস, বাবা মা কিছুদিনের জন্য বাইরে গেছে। মনি বলে, না, সেটা ঠিক হবে না। অমিত মুচকি হেসে বলে, ভাই, এত ভদ্র কবে থেকে হলি? মনি তখন হাসতে থাকে এবং বলে, সুরেশ আঙ্কেলের ফ্যাক্টরিতে একটি কাজের ব্যবস্থা করে দে না ভাই। যাই হোক, মনি এবং সিন্ধু তাদের বন্ধু অমিতের বাড়িতে গিয়ে ওঠে। সিন্ধু মনিকে জড়িয়ে ধরে। মনি সিন্ধুকে বলে, তুমি এতদিন বলনি কেন যে তুমি তোমার পিরিয়ডস মিস করেছো? জীবনে প্রথমবার আমি এত ভয় পেয়েছি, কি যে হবে আমি এখনো বুঝতে পারছি না। আমার না আছে চাকরি আর না আছে ব্যবসা। সিন্ধু বলে, কিচ্ছু ভেবো না। এইভাবেই দিন কাটতে থাকে এবং নিজেরা পড়াশোনা করে আর পাশাপাশি তাদের কাজ চালিয়ে যায়। কিছুদিন পরে সিন্ধু বলে, এইভাবে টাকা না দিয়ে কারোর বাড়িতে দিনের পর দিন থেকে যাওয়াটা আমার কাছে অস্বস্তিকর বলে মনে হচ্ছে। কোথাও একটা বাড়ি ভাড়া নিলে হয় না? মনি বলে, আমি স্যালারি পাই মাত্র 10,000 টাকা। এই টাকার মধ্যে তোমার ডাক্তারের খরচা, আমাদের পড়াশোনার খরচা সব চালাতেই শেষ হয়ে যায়। বাড়ি ভাড়ার টাকা কোথা থেকে দেব? সিন্ধু তখন চুপ করে থাকে। এইভাবেই কষ্টের মধ্যে তাদের দিন কাটতে থাকে। কিন্তু একদিন অমিতের কিছু বন্ধু এসে বাড়িতে নেশা করতে শুরু করে এবং প্রচণ্ড জোরে মিউজিক চালিয়ে তারা ড্রিঙ্ক করতে করতে পার্টি এনজয় করে। আর সকালবেলায় তারা নেশাগ্রস্ত অবস্থায় মেঝেতেই পড়ে থাকে। সেদিন রাতে মনি ফ্যাক্টরিতে কাজ করছিল, তাই পরদিন সকালবেলায় সে যখন ঘরে ঢোকে সে দেখে চারিদিকে অমিতের বন্ধুরা মদ গিলে মাতাল হয়ে ওলটপালট হয়ে পড়ে আছে এবং সিন্ধু গম্ভীর হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। মনিকে দেখা মাত্রই সিন্ধু তাকে বলে, এখানে আর এক মুহূর্তও নয়, তুমি এখনই অন্য বাড়ি ভাড়া নাও। অনেক সন্ধান লাগানোর পরে 2,500 টাকার মাসিক ভাড়ায় তারা একটি পুরনো রংচটা বাড়ির সন্ধান পায়। আর এই ছোট্ট বাড়িতেই তাদের রঙিন জীবন শুরু হয়। একদিন মনি দ্রুত কাজ শেষে বাড়ি ফিরে এসে সিন্ধুর পেটে ম্যাসাজ করতে বসে এবং সিন্ধু বলে, শোনো, আমাদের ছেলে হলে নাম রাখবো আদিত্য এবং মেয়ে হলে নাম রাখবো অদিতি। সিন্ধু বলে, শোনো, আমার আরও একটা ইচ্ছা আছে। মনি বলে, বলে ফেলো, তোমার কি ইচ্ছা আছে? সিন্ধু বলে, ফাঁকা রাস্তায় তুমি এবং আমি বাইক রাইডিংয়ে বেরোবো। মনি বলে, বেশ, সে না হয় দেখা যাবে। একদিন তাদের এই ভাড়া বাড়িতে তাদেরই এক বান্ধবী বিয়ের জন্য নিমন্ত্রণ করতে আসে। তারা নিমন্ত্রণ শেষে চলে গেলে সিন্ধু বলে, বান্ধবীকে বিয়েতে কমপক্ষে একটা গোল্ড রিং উপহার করলে কেমন হয়? মনি বলে, গোল্ড রিং, তাও আবার কমপক্ষে?
তোমার আদেও কোনো আইডিয়া আছে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? সিন্ধু তখন তাকে রাগ দেখায় এবং রান্নাঘরে গিয়ে তার সব রাগ বের করে বাসনগুলোর ওপরে। আমরা মেয়েরা যেটা সচরাচর করেই থাকি। মনি তো কিছুই বুঝে উঠতে পারে না। সে সিন্ধুকে বলে, আরে কি হলো তোমার? সিন্ধু বলে, কিছুই না। মনি বলে, তুমি তো দেখছি ছোট বাচ্চার মতো ব্যবহার করছো। আমি এখানে চিন্তার মধ্যে আছি যে এই একটা মাস আমাদের কিভাবে কাটবে, সেই কথা ভেবে আমার চিন্তায় ঘুম আসে না। আর এই পরিস্থিতিতে তুমি তোমার বান্ধবীকে গোল্ড রিং গিফট করতে যাও। সিন্ধু এবার হাত জোর করে বলে, ঠিক আছে বাবা, যাব না বান্ধবীর বিয়েতে। এবার তো তুমি খুশি? এই ব্যবহারে মনির মাথা গরম হয়ে যায়। সে সিন্ধুকে বলে, আমাকে একদম অ্যাটিটিউড দেখাবে না। এমনিতে তো নিজে অকেজো হয়ে পড়ে আছো, আর আমাকে মেজাজ দেখাচ্ছ। তুমি তো একটা টাকাও উপার্জন করতে পারো না। কথাটা অন্তরে লাগে সিন্ধুর। মনি রাগ করে কাজে চলে যায়। জীবন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গিয়েছিল। দুইজনেই বয়সের তুলনায় ভারী একটা সিদ্ধান্ত নিয়ে বসেছিল, যেটা বহন করা দুজনের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। ফ্রাস্ট্রেশনে মনি তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে সেই বন্ধুটা মাতাল অবস্থায় মনিকে বাড়িতে নিয়ে আসে। মনির এমন অবস্থা দেখে সিন্ধু তো রেগে আগুন, কিছুতেই তার রাগ কমে না। সেই রাত যেমন করে হোক কেটে যায়। পরের দিন সিন্ধুকে মনি হাসপাতালে চেক আপ করানোর জন্য নিয়ে আসে, আর সিন্ধুকে বলে, তুমি কি এখনও আমার উপরে রেগে আছো? মনি বলে, অনেকবারই তো ক্ষমা চাইলাম, আসলে ডিপ্রেসড অবস্থায় খেয়ে ফেলেছি। এই কথা শুনে সিন্ধু বলে, বেশ, এবার যখন আমি ডিপ্রেসড থাকবো তখন 2 পেগ আমিও খেয়ে ফেলবো, চলবে তো? মনি বলে, প্রমিস করছি আর ড্রিঙ্ক করবো না। সিন্ধু তখন বলে, বেশ, পেটে হাত দিয়ে আমাদের বাচ্চার কাছে প্রমিস করো। মনি তখন অনেকক্ষণ চুপ করে থাকে। সিন্ধু বলে, কি হলো, হাত থেমে গেল কেন? প্রমিস করো। মনি বলে, কি হচ্ছে সব, বাচ্চামি করছো কেন? মনি বলে, আমি তো বলছি আমি ড্রিঙ্ক করব না, তবে যতদিন না বেবি বাইরে আসছে ঠিক ততদিন। তারপরে আমি একটু আধটু। এটা শুনে সিন্ধু রাগ দেখায়। প্রেমিকার কড়া নজর দেখে সিন্ধু বলে, আরে ধীরে ধীরে ছেড়ে দেব। মনি সিন্ধুর পেটে হাত রেখে প্রমিস করে। যাই হোক, এবার কিছুদিন পরে আবারও সিন্ধু ডাক্তারের কাছে গেলে ডাক্তার সিন্ধুর রিপোর্ট চেক করে বলে, তোমার ব্লাড প্রেশার তো ভীষণ হাই এবং সেই সঙ্গে হিমোগ্লোবিনও কম। তুমি কতটা দুর্বল তুমি জানো? তোমার স্বামী কি তোমার একটুও খেয়াল রাখে না? এই অবস্থায় কেউ কি করে এতটা কেয়ারলেস হতে পারে কে জানে? তোমাদের যে কি প্ল্যান সেটাও তো বুঝতে পারছি না। কাহিনীর পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে মনি কাজ শেষে বাড়ি ফিরতে থাকে। এমন সময় তার সহকর্মীরা আবারও তাকে ড্রিঙ্ক করার জন্য জোর করতে শুরু করে। মনি সিন্ধুকে করা সেই প্রমিস এক নিমেষেই ভুলে গিয়ে আবারও ড্রিঙ্ক করতে শুরু করে দেয়, আর আবারও মাতাল হয়ে বাড়িতে ফেরে। দরজা খুলে সিন্ধু যখন দেখে মনি আবারও নেশা করে বাড়ি ফিরেছে, সে যেন থমকে যায়। সিন্ধু ভাবে যে এই কোন ছেলের উপরে ভরসা করে সে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চার গায়ে স্পর্শ করেও সে এক নিমেষেই ভুলে যায় এই ছেলের হাত ধরে বেরিয়ে এসে সে কি কোনো ভুল কাজ করেছে। এটা চিন্তা করে সিন্ধুর মন খুব ভারাক্রান্ত হয়ে যায়। এদিকে সকাল হলে মনি কোনো প্রকার গিল্টি ফিলিং ছাড়াই নির্বিকার হয়ে খেতে বসে পড়ে। মনির এই নির্লজ্জতা দেখে সিন্ধু কান্নায় ভেঙে পড়ে। সে মনিকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে দেয়। সিন্ধু বলে, তুমি না বেবিকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আর ড্রিঙ্ক করবে না? এত অল্প সময়ে প্রতিজ্ঞা ভুলে গেলে? আর ড্রিঙ্ক করার সময় তোমার টাকা খরচা হচ্ছে না? আমি তোমাকে বিশ্বাস করে বাড়ি ছেড়েছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই দাম দিচ্ছ? তুমি আসলেই কোনো দিনও আমাকে সিরিয়াসলি নাওনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, তুমি কোনো দিনও পরিবর্তন হবে না। আমার তো এখন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ভয় হচ্ছে। মনি খুবই রেগে যায় এবং বলে, আমি বলেছিলাম তোমাকে এই বেবিটা রাখতে, তোমার সিদ্ধান্ত ছিল। খাবার থালা ছুঁড়ে ফেলে মনি উঠে চলে যায়। মনি বলে, আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেল, আর ইনি এসেছেন আমাকে চেঞ্জ করতে। মনি বলে, তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে ফোর্স করেছি বাচ্চাটা রাখতে। আরে তুমি কি একাই ভুগছো? আমিও তো তোমার সাথেই ভুগছি নাকি? অমিতের বাড়িতে থাকলে অন্তত এই বাড়ি ভাড়ার টাকাটা বেঁচে যেত। যে কাজ আমার পছন্দ নয় তোমার জন্য সেই কাজ আমাকে করতে হচ্ছে, আর একসাথে কাজ করতে হলে একটু আধটু না খেলে ওদের থেকে আমি দলছুট হয়ে যাব। তোমাকে আমি আগেই বলেছিলাম এই উটকো ঝামেলাটা বিদায় করতে, তাহলে আজ আমাদের এত ভুগতে হতো না। সিন্ধু এই কথাটায় আরও বেশি কষ্ট পায়। সে বলে, এরকমভাবে বলছো কেন? আমি কি তোমার সাথে অ্যাডজাস্ট করে থাকছি না?
মনি মেজাজ হারিয়ে বলে, তোমাকে আর অ্যাডজাস্ট করে থাকতে হবে না, ভালো না লাগলে এখান থেকে চলে যাও। সিন্ধু কেঁদে কেঁদে বলে, এই অবস্থায় আমি এখন কোথায় যাব? তুমি কি চাও আমি মরে যাই? মনি বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমাকে তিল তিল করে শেষ না করে চলো একেবারেই শেষ করে দাও এবং তারপরে তুমিও মরে যাও। মনি রাগ দেখিয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সিন্ধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। একটু পরেই সিন্ধুর ডেলিভারি পেন শুরু হয়ে যায়। সিন্ধু কোনো রকমে তার শরীর ঘষতে ঘষতে বিছানার কাছে এসে পৌঁছায়। বিছানায় শুয়ে কোনো মতে ফোনটা হাতে নিয়ে সে মনিকে বারবার ফোন করতে শুরু করে। এদিকে আমরা দেখি মনির ফোনটা তখন চার্জে বসানো ছিল। মনির এক বন্ধু তার বইয়ের কল দেখে মনিকে ফোনটা দেয়, কিন্তু মনি ফোনটা কেটে দেয় এবং ফোনটার সঙ্গে সঙ্গে সুইচ অফ করে রেখে দেয়। ওইদিকে প্রসব যন্ত্রণায় সিন্ধু প্রায় অচেতন হয়ে পড়ে। সিন্ধুর বাড়িওয়ালা তখন সিন্ধুর ওই অবস্থা দেখে তার বাবাকে ফোন করে। তখন সিন্ধুর বাবা এবং ভাই এসে সিন্ধুকে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে যায়। ডাক্তার সিন্ধুকে এমার্জেন্সিতে নিয়ে যায়। খবর যখন মনির বাড়ি অবধি পৌঁছায় তখন মনির দাদা কারখানায় লোক পাঠিয়ে মনিকে সেই খবরটা দেয়। খবর পাওয়া মাত্রই মনির সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। মনির ভাই বলে, তুই কোথায় ছিলিস? তোর ফোনটাই বা অফ কেন? মনির দাদা মনিকে ভেতরে যেতে বলে। ভেতরে যেতে মনি দেখে সেখানে ছিল ছোট্ট ফুটফুটে একটি প্রাণ। মনি তার দাদাকে জিজ্ঞাসা করে, সিন্ধু কোথায়? মনির দাদা জানায় যে হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা এসে দেখি শুধুমাত্র বাচ্চাটাই বেডে পড়ে রয়েছে, আর এখান থেকে সিন্ধু চলে গেছে। আমি সিন্ধুকে ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ফোন সুইচ অফ। মনি বুঝে যায় যে সিন্ধু বেবিকে রেখে দিয়ে তার বাবার সঙ্গে চলে গেছে, আর হয়তো সে তার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। বাচ্চাটা তখনই কেঁদে ওঠে। মনি বাচ্চাটাকে কোলে তুলে সিন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়েও দেখে যে তারা সকলেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। বাড়িতে শুধুমাত্র রয়েছে তাদের কেয়ারটেকার। সেই কেয়ারটেকার কোনো ইনফরমেশন দিতে পারে না। মনির ভাই বলে, এখন তুই কি করবি? মনি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে তার নিজের বাড়ির দরজায় চলে আসে, কিন্তু তার বাবা তাকে ঢুকতে দেয় না। মনির ভাই এবং মা তার বাবাকে অনেক বোঝাবার চেষ্টা করে। মনির বাবা বলে, তোমরা দুজনেই ওর সাথে চলে যেতে পারো, কিন্তু আমি তোমাদেরও এই বাড়িতে আর ঢুকতে দেব না। তোমরা আর কোনোদিনও এই বাড়িতে ফিরে এসো না, আবার মৃত্যু সংবাদ পেলেও আর আসবে না। বাড়িতে ঢুকতে না পেরে মনি বাচ্চাটিকে নিয়ে তাদের সেই ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। বাচ্চাটা খিদের জন্য কাঁদতে শুরু করে। এই অবস্থায় মনি কি করবে বুঝে উঠতে না পেরে তার বাচ্চাটিকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয়। অনাথ আশ্রমে গিয়ে মনি সেখানকার ওয়ার্ডেনকে বলে, এই বাচ্চাটিকে আমি একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছি, তাই নিয়ে এলাম। তো অনাথ আশ্রমের ওয়ার্ডেন জিজ্ঞাসা করে, কোথায় পেয়েছেন বাচ্চাটাকে? উত্তরে মনি বলে, পার্কাস রোড, আন্নানগর। এইটুকু ইনফরমেশন পাওয়ার পরেই ওয়ার্ডেন সেই বাচ্চাটিকে নিয়ে নেয়। মনি অটো করে বাড়ি ফিরতে থাকে, তবে তার নিজের অংশকে অনাথ আশ্রমে ফেলে এসেছে এটা ভেবে মনির মন দুর্বল হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে। আর অটোওয়ালাকে বলে, আপনি জলদি করে গাড়ি ফিরিয়ে নিয়ে সেই অনাথ আশ্রমে চলুন। অনাথ আশ্রমের ভিতরে গিয়ে সে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে যে এই বাচ্চা তার এবং এই বাচ্চা যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। তো ওয়ার্ডেন আর কোনো কথা না বাড়িয়ে বাচ্চাটিকে মনির কোলে তুলে দেয়। ছোট্ট কচি এই প্রাণটিকে কোলে তুলে নিয়ে মনি বলে, যখন থেকে তোকে আমি কোলে নিলাম তখন থেকেই আমি তোর মা। যখন থেকে তোকে আমি আমার বুকে নিলাম তখন থেকেই আমি তোর মা। মনি তখন আর কিছু ভেবে না পেয়ে বাচ্চাটিকে নিয়ে অমিতের বাড়িতে চলে আসে। সমস্ত কথা শুনে অমিত মনিকে অপমান করতে শুরু করে। সে বলে, কেউ কিভাবে নিজের বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে আসার ভুল করতে পারে? আর সিন্ধুই বা কোথায়? আমাদের উচিত এখনই সিন্ধুকে খুঁজে বের করা, কারণ ছোট্ট বাচ্চাটার এখন তার মায়ের দুধের ভীষণভাবে প্রয়োজন। কিন্তু মনি বেঁকে বসে। মনি বলে, ও আমার বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, আমি ওকে কোনো দিনও ক্ষমা করব না। মনি অমিতের কাছে একটা অদ্ভুত আবদার করে বসে। সে বলে, বন্ধু, আগামী 2 বছর তুই যেন বিয়ে করিস না। মনির কথা শুনে অমিত হেসে বলে, তোর প্ল্যান তো ভালোই, আমি তোর বাচ্চার ডাইপার পরিবর্তন করব, এমনকি তোরও ডাইপার চেঞ্জ করব, তোর বাচ্চাকে খাওয়াবো, তোকেও খাওয়াবো। বাহ, নিজে তো সব কিছুই করে নিয়েছিস, এখন আমাকে আটকাচ্ছিস। মুখে এইসব কিছু বললেও অমিত একজন প্রকৃত বন্ধুর মতোই তার বন্ধুর এই বিপদের দিনে তার পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের এই কথোপকথনের মাঝেই বাচ্চাটা কেঁদে ওঠে। উপায় না দেখে অমিত এক আয়া মাসিকে নিয়ে আসে। সেই মাসি বাচ্চাটিকে হালকাভাবে তুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মাসি বলে, এই অবস্থায় বাচ্চাটার মায়ের দুধের ভীষণভাবে প্রয়োজন, আপনাদের যেমন করে হোক এই দুধের ব্যবস্থা করতে হবে।
এই কথা শুনে মণি বলে, তাতে সমস্যা কি, আপনি খাইয়ে যাবেন। তখন মহিলা বলে, আমি পারবো না, তবে আমার জানাশোনা কিছু কন্ট্রাক্ট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা সময় মতো এসে বাচ্চাটিকে বুকের দুধ খাইয়ে দিয়ে যাবে। এই সময় মেয়েটি মণিকে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম কি? মনির মনে পড়ে যে বাচ্চা হওয়ার আগে সে সিন্ধুর সাথে প্ল্যান করেছিল তাদের ছেলে হলে নাম রাখবে আদিত্য এবং মেয়ে হলে নাম রাখবে অদিতি। এক পলকেই তখন মণি বলে দেয় তার ছেলের নাম আদিত্য। এরপরে মণি এবং অমিত মিলে সেই ছোট্ট প্রাণটাকে বড় করতে শুরু করে। অমিত বলে, যখন ও বড় হবে এবং ওর মায়ের কথা জানতে চাইবে তখন ওকে তুই কি বলবি? মণি বলে, ও কোনোদিনও ওর মায়ের কথা জানতেই চাইবে না, কারণ আমি ওকে সেইভাবেই বড় করব। মণি ধীরে ধীরে ডাইপার বদলানো, স্নান করানো, ঘুম পাড়ানো এবং কোলে নেওয়ার কায়দা সবকিছুই আয়ত্ত করে ফেলে। আর তাদের আদর যত্নে ছোট্ট আদিত্য এবার বড় হতে শুরু করে। একসময় এসে সে কথা বলাও শিখে যায়। এবার একদিন অমিত আদিত্যকে বলে, বাবা বলো তো মা। কিন্তু আদিত্য বলে ওঠে, দাদা। এই দাদা শব্দের অর্থ হলো বাবা, যেটা শুনে অমিতের পাশাপাশি মনিও চমকে ওঠে। যে কোনো বাচ্চার প্রথম ভাষা হয় মা, কিন্তু এই ক্ষেত্রে আদিত্য তার বাবাকে ডেকে ওঠে, যেটা দেখে মণিকন্দনের খুব আনন্দ হয়। ধীরে ধীরে অমিত এবং মনির সান্নিধ্যে আদিত্য বড় হয়ে ওঠে। মণি তার শত অভাবের সত্ত্বেও বাচ্চাটিকে একটি দামি প্রাইভেট স্কুলে ভর্তি করে। একদিন বাড়ি ফেরার পথে আদিত্য তার পাপাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, সরকারি স্কুল এবং আমাদের স্কুলের মধ্যে পার্থক্য কি আছে? মণি বলে, তেমন কিছু না, তবে সরকারি স্কুলে খরচা অনেক কম। আদিত্য বলে, বাবা তুমি আমাকে সরকারি স্কুলে ভর্তি করে দাও, তোমার খরচ অনেক কমে যাবে। এই পর্যায়ে অতীতে আমাদের একটা ঘটনা মনে পড়ে যায়। শত অভাবের মাঝে যখন মণি সংসার টানতে হিমশিম খেয়ে উঠেছিল, তখন সিন্ধু পরিস্থিতি না বুঝেই জেদ করেছিল যে তার বান্ধবীর বিয়েতে একটি স্বর্ণের আংটি গিফট করতে হবে। তবে এই ছোট্ট প্রাণটি এইটুকু বয়সেই বাবার শত কষ্টকে বুঝে ফেলেছে। আমরা বুঝতে পারি বয়সে ছোট হলেও আদিত্য বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। এবার পরের দিন মণি বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখে তার ছেলে পায়ে চোট পেয়েছে। মণি ছেলেকে জিজ্ঞাসা করে, কিভাবে হলো এটা? আদিত্য বলে, সঞ্জয় আমাকে ফেলে দিয়েছে। বাবা তখন বলে, কোথায় সঞ্জয়? আমি তাকে দেখছি। মণি এবং তার ছেলে সামনে এগিয়ে গেলে দেখে সঞ্জয় তার গার্জেনের পিছনে লুকিয়ে যাচ্ছে। মণি এগিয়ে গিয়ে লোকটিকে বলে, আপনার নাতি আমার বাচ্চাকে মেরেছে, এরপর যদি এরকম কিছু ঘটে আমি আপনাকে পুঁতে ফেলবো। লোকটা ভীষণ রেগে যায় এবং বলে, নাতি? কি আলফাল বকছো? ওকে কি আমার নাতি বলে মনে হচ্ছে তোমার? মণি বলে, হ্যাঁ তাই তো, আবার কি? লোকটা রেগে গিয়ে মণিকে একটা ধাক্কা দেয় এবং মণিও বসে থাকার পাত্র ছিল না, সে উল্টে আবার লোকটিকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। লোকটি বলে, আমার ছেলের সামনে আমাকে অপমান, আমি তোমাকে ছাড়বো না। লোকটি মণি এবং আদিত্যকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর সে কমপ্লেন লেখে, আমার ছেলে যে বিয়ের 13 বছর পর আমাদের জীবনে এসেছে, তার সামনে মণিকন্দন আমার ছেলেকে আমার নাতি বলে সম্বোধন করেছে, যে কারণে আমি মানসিকভাবে ভীষণভাবে আহত হয়েছি। তাই আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। তার কাণ্ড দেখে এবং গল্প শুনে পুলিশ অফিসারও হাসতে শুরু করে দেয়। অফিসার ভাবে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। এদিকে মনির ছেলে আদিত্য বলে, বাবা খিদে পেয়েছে, কখন বাড়ি যাবে? মণি বলে, অমিত আঙ্কেল তোমাকে নিয়ে যাবে, আজ রাতে আমাকে এখানেই থাকতে হবে। ছোট্ট আদিত্য তখন করুণ সুরে পুলিশ অফিসারকে বলে, আমিও বাবার সাথে এখানেই থাকবো। ছোট্ট বাচ্চার মুখে এমন মিষ্টি কথা শুনে পুলিশটিও হাসতে শুরু করে। আদিত্য তখন নিরুপায় হয়ে সেই লোকটির কাছে যায় এবং বলে, আঙ্কেল আমার বাবাকে ছেড়ে দাও, আমি আমার বাবার সাথেই থাকবো। বাচ্চাটির করুণ মুখের দিকে তাকিয়ে লোকটিরও রাগ কমে যায়। লোকটি পরম স্নেহে আদিত্যকে বলে, চলো বাবার সাথেই চলো। বাইরে বেরিয়ে লোকটি আদিত্যকে কিছু খাইয়ে দেয়। লোকটি তখন মণিকে বলে, তুমি এত অ্যাগ্রেসিভ কেন? মণি তখন তার চাকরি হারিয়ে যাওয়ার ব্যাপারটা লোকটিকে জানায়। তখন লোকটি বলে, আমার নাম গোকুল। আর সে সঙ্গে সঙ্গে মণিকে একটি কার্ড দেয় আর বলে, এই যে দেখছো, এই কার্ডে লেখা ভেনুগোপাল, ইনি তোমাকে একটি জব দেবেন। ইনি খুব ভালো মানুষ, সম্পর্কে আমার বন্ধু, বলতে পারো সে আমার বন্ধুর থেকেও অনেক বেশি কিছু। কখনো কখনো বন্ধুত্ব তো ভাইয়ের থেকেও বেশি হয়। লোকটি মণিকে আগামীকালই ভেনুগোপালের সাথে দেখা করতে বলে।
মনি পরের দিন ইন্টারভিউ দিতে যায়। কোনো রকম ইন্টারভিউ না নিয়ে বন্ধুর পরিচয়পত্র নিয়ে আসার জন্য সেই ব্যক্তি মনিকে বলে, হ্যাঁ তোমার কথা খুব শুনেছি, যাও কাল থেকেই কাজে জয়েন করো, ম্যানেজার তোমাকে কাজ বুঝিয়ে দেবে। ভেনুগোপালকে থ্যাংক ইউ বলে মনি উঠে যায়। একজন তাকে একটি জায়গায় বসিয়ে বলে, আপনি এখানে বসুন, কিছুক্ষণের মধ্যেই এখানে ম্যানেজার এসে আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেবে। মনিও সেই কথা মতো সেখানে ম্যানেজারের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই সেখানে ম্যানেজার আসে, আর তাকে দেখা মাত্রই চক্ষু চড়ক গাছ মনির। ম্যানেজার আর কেউ নয়, সে ছিল তারই বাচ্চার মা সিন্ধু। মনি ভীষণ অকওয়ার্ড ফিল করে এবং সে সঙ্গে সঙ্গেই সেই অফিস থেকে বেরিয়ে সেই লোকটির কাছে গিয়ে বলে, আমি ওই অফিসে কাজ করতে পারবো না। মনি সেই সঙ্গে তার জীবনে ঘটা অতীতের সব ঘটনায় লোকটিকে জানায়। লোকটি বলে, আরে তুমি কেন অস্বস্তি বোধ করছো? ও ওর কাজ করবে আর তুমি তোমার কাজ করবে। আর তাছাড়া মেয়েটি তো নিজের লাইফ ভালোভাবেই এনজয় করছে, ও তো সব কিছুই ভুলে গিয়ে দিব্যি ঘোষ মেজাজে আছে। তুমি কেন ওর কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করছো? তাই এগিয়ে যাও, নিজের জন্য না হলেও নিজের সন্তানের কথা ভেবে এগিয়ে যাও। মনে তখন মন স্থির করে অফিসের কাজ শুরু করে দেয়। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি মনি বাড়ি ফিরে এসে আদিত্যকে বলে, তুমি জানো মা কেমন হয়? আদিত্য বলে, জানি কেমন হয়। মনি বলে, তুমি জানো অথচ কোনোদিনও আমাকে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করনি কেন? আদিত্য বলে, আমি জানি তুমি মাকে পছন্দ করো না, সেই জন্যই আমি তোমার কাছ থেকে কোনোদিনও মায়ের বিষয়ে জানতে চাইনি। মনি বলে, কে বলেছে যে আমি মাকে পছন্দ করি না? আদিত্য বলে, আমি তোমার আর অমিত আঙ্কেলের সমস্ত কথা শুনেছি। মনি তার ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কি মাকে চাও? সে বলে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই কথা বলেই সে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে। এবার পরের দিন অফিসে যাওয়ার সময় করিডোরে সিন্ধুর মুখোমুখি হয় মনি। সে যে দিক দিয়ে পাশ কাটাতে চায় সিন্ধু সেই দিক দিয়েই যায়। দুইজনেই দুইজনকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু টাইমিং ঠিক হচ্ছে না, তাই ব্যাপারটা অনেকটা কাবাডির মতো হয়ে যায়। সিন্ধু এবার কোনোভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সেই অফিসেই মণিকন্দনের সমবয়স্ক এক সহকর্মী ছিল, যার নাম ছিল সারাভান। মণিকন্দনকে এইভাবে অফিসে নতুন দেখে সে জিজ্ঞাসা করে, কে তুমি? মণিও তার পরিচয় দেয়। যাই হোক, এবার পরের দিন অফিসে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু হয়। অফিসের টিমমেটরা ওয়েট করছে। কিছুক্ষণ পরে মনি সেখানে যায় এবং জানায় যে এই সম্পূর্ণ প্রজেক্টের দায়িত্বে আছে মনি। মনি নিজেকে ইন্ট্রোডিউস করে। দৃশ্য এবার পরিবর্তিত হয়ে আমাদের সিন্ধুর বাড়িতে দেখানো হয়। সিন্ধু রাত্রিবেলায় তার বাবা এবং মায়ের সাথে বসে ডিনার করছে। তার মুখের থমথমে ভাব দেখে তার মা জিজ্ঞাসা করে, কি রে, সব ঠিক আছে তো? মা বলে, অফিসে কি কোনো সমস্যা হয়েছে সিন্ধু? সিন্ধু বলে, না, কোনো সমস্যা হয়নি। এবার পরের দিন টিফিন ওভারে মণিকন্দন যখন সারাভানের সাথে বসে টিফিন করছিল, সে দেখে যে দূরে একটি লোক সিন্ধুর সাথে কথা বলছে। মণি তার সহকর্মী সারাভানকে জিজ্ঞাসা করে, কে লোকটি? সারাভান জানায়, এই লোকের সাথেই সিন্ধুর বিয়ে হবে, বাড়ি থেকে ঠিক করেছে। তবে একটা কথা আছে। মণি বলে, কি? এই লোকটিকে কিন্তু সিন্ধু পছন্দ করে না। তখন মণি বলে, কিভাবে জানলে? সারাভান বলে, আমি সিন্ধুর ব্যাপারে সমস্ত ইনফরমেশন রাখি। ও অন্য একজনকে পছন্দ করে, আর এটা বলে সে নিজের দিকেই ইশারা করে। আমরা বুঝতে পারি সারাভান সিন্ধুকে ভালোবাসে, তবে সিন্ধুর তরফ থেকে তার প্রতি বিন্দু মাত্র ইচ্ছা নেই। মণি সারাভানের কথায় বেশ মজা পায়। পরের দিন আমরা দেখি সিন্ধু শাবানা নামের একটি মেয়েকে খুব অপমান করছে। সিন্ধু মেয়েটিকে বলে, ইনস্টাগ্রামে ফটো পোস্ট করতে তো ভুল হয় না তোমার, তাহলে কাজের ক্ষেত্রে এত ভুল হয় কি করে তোমার? এতটা কেয়ারলেস কি করে হতে পারো? এই ঝামেলা শুনে মণি সেখানে চলে আসে এবং বিষয়টি জানতে চাইলে তখন গীতা নামের আরও এক সহকর্মী জানায়, পেমেন্ট ক্রেডিট করতে গিয়ে শাবানা ভুল করে একটি অ্যাকাউন্টে বেশি করে পেমেন্ট করে দিয়েছে। মণি তখন কম্পিউটারে কেসটা চেক করতে যায়। মণি জিজ্ঞাসা করে, ঠিক কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? সিন্ধু জানায়, 6 ঘন্টা। মণি বলে, এটা আমি ডিল করছি আর আমি এর পুরো দায়িত্ব নিচ্ছি। মণি মেয়েটিকে নিয়ে তার বন্ধু অমিতের কাছে যায়। অমিত তখন কম্পিউটারে বসে কেসটা সলভ করে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় ওই এক্সেস পেমেন্ট রিভার্স হয়ে গেছে। এটা দেখে শাবানা খুব খুশি হয়ে যায়। তারা কাজ শেষ করে অফিসে আসে। সিন্ধু কম্পিউটারে চেক করে দেখে, হ্যাঁ, পেমেন্টের পরিমাণটা একদম ঠিকঠাক হয়ে গেছে। কিছু সময় পরে আমরা সিন্ধুকে অফিসের একটি কর্নারে দাঁড়িয়ে থাকতে দেখি। এদিকে মনির টিমমেট সারাভান
সমানে সিন্ধুর সাথে লাইন মারতে ব্যস্ত। সারাক্ষণ সে মণিকে বলে, এই মণি দেখ না, সিন্ধু কি আমার দিকে তাকাচ্ছে। মণি দেখে সিন্ধু তার কাজে ব্যস্ত এবং গম্ভীরভাবে সিন্ধুর দিকে তাকাচ্ছে। তখন সে সারাভানকে বলে, হ্যাঁ ভাই, তোমার দিকেই তাকাচ্ছে। আর এই বিষয়টা এইভাবেই চলতে থাকে। মণির অসাধারণ নেতৃত্ব এবং খোলামেলা ব্যবহারের জন্য অফিসে মণি খুব পপুলার হয়ে যায়। একদিন শাভানা অমিতের বাড়িতে এসে মণির বিষয়ে সবটা জানতে পারে। মণি এবং সিন্ধুর ভালোবাসার গল্প, তাদের বাচ্চা এবং বিচ্ছেদ, সবটা জানার পরে মেয়েটি সেই গল্প মণির টিমমেটদের সাথে শেয়ার করে এবং সবাই মিলে এটাই প্ল্যান করতে থাকে যে কিভাবে এই ছিঁড়ে যাওয়া ভালোবাসার বন্ধনটিকে আবারও জোড়া লাগানো যায়। এরপরে কিছুদিন পরে অফিসের একটি পিকনিক ছিল, যেখানে মণি এবং সিন্ধু বাকিদের সাথেই এনজয় করছিল। সারাভান মণিকে খুব ড্রিঙ্ক করায় এবং এক পর্যায়ে সারাদিন পার্টি এনজয় করার পরে সারাভান মণিকে একটি রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মণি সেই রুম নিজের ভেবে আরাম করে বিছানায় বসে। হঠাৎ করেই সেই রুমের বাথরুম থেকে বেরিয়ে আসে সিন্ধু। রুমের মধ্যে মণিকে দেখে সিন্ধু খুব রেগে যায় আর মণিকে অপমান করতে শুরু করে। মণি তো কিছুই বুঝে উঠতে পারে না। মণির টিমমেটরা এক অসম্ভব আশা নিয়ে অধীর আগ্রহে দরজার বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে তারা দরজাটা খুলে দেয়। সিন্ধু খুবই রাগান্বিতভাবে সেখানে আসে এবং সেই মেয়েটিকে কষিয়ে একটি থাপ্পড় মারে। এই বিষয়টাতে মণি প্রতিবাদ করে, কিন্তু সিন্ধু তার মেজাজ হারায়। সিন্ধু মণিকে বলে, তুমি ভুল করেও ভেবো না যে তুমি তোমার প্ল্যানে সাকসেসফুল হবে। মণি বলে, কিসের প্ল্যান? সিন্ধু বলে, আমার জীবনে ফিরে আসার প্ল্যান। তুমি মনে রেখো, আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই। মণি বলে, আমার জীবনেও তোমার কোনো জায়গা নেই। সিন্ধু রাগ করে সেখান থেকে চলে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি অনেকটা রাত হওয়ার কারণে সিন্ধু বাড়ি ফেরার জন্য একটি ক্যাবের অপেক্ষা করছে। এমন সময় সেখানে স্কুটিতে চেপে মণি আসে। সে কিছু না বলে চুপচাপ সিন্ধুর পাশে এসে দাঁড়ায় এবং গাড়ি থামিয়ে দেয়। সিন্ধুও কিছু না বলে চুপচাপ তার গাড়িতে উঠে পড়ে। একটা দীর্ঘ সময় পরে তারা এতটা কাছাকাছি এসেছিল। সিন্ধুর মনে পড়ে যায় তাদের ফেলে আসা সেই রঙিন দিনগুলোর কথা। আজকের মতোই অতীতেও সিন্ধুর দিকে কোনো পুরুষের নজর মনি সহ্য করতে পারত না, আর আজও তার ব্যতিক্রম নয়। তাদের এই সম্পর্ক কোথাও একটা প্রশ্নচিহ্ন রেখে থেমে গেলেও এখনও এই দুইজনকে সমানভাবে ভালোবাসে। এখনও মনি সিন্ধুকে মিস করে। এক পর্যায়ে মণি সিন্ধুকে বাড়িতে ড্রপ করে দেয়। সিন্ধু তাকে কিছু হয়তো বলতে যাচ্ছিল, কিন্তু মণি কোনো কথা শোনার প্রয়োজন অনুভবই করে না এবং সোজা সেখান থেকে বেরিয়ে যায়। সিন্ধু বাড়ি ফিরে এসে সারাটা রাত মনির বিষয়ে ভাবতে থাকে। তাদের ফেলে আসা দিনগুলো যেন সজীব হয়ে তার চোখে ধরা দেয়। এবার পরের দিন অফিসে আসতে সিন্ধু জানতে পারে যে মণি অফিস ছেড়ে চলে যাচ্ছে। আসলে মণি বুঝতে পেরেছিল এখানে থাকলে সে আবারও অতীতের সাথে জড়িয়ে যাবে, সে সিন্ধুর সাথে জড়িয়ে পড়বে। তাই সে নিজে অন্য অফিসে ট্রান্সফার নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিষয়টা জানার পরে সিন্ধুর মন খুব খারাপ হয়ে যায়। এবার মণি সেই অফিস থেকে চলে যাবে বলে তার সহকর্মীরা একটি ফেয়ারওয়েলের প্ল্যান করে। এবার তারা মণিকে জানিয়েই প্ল্যানটা করেছিল। আগের বারের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। প্রত্যেকেই মণিকে উইশ করে বলে, স্যার, আপনি আসার পরে আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যেকেই আপনাকে খুব মিস করব। মণি এবার আদিত্যকে নিয়ে একটা সি বিচে বসে থাকে এবং ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে আমার অফিসে যাবে? আদিত্য মিষ্টি হাসি দিয়ে সম্মতি জানায়। পরের দিন সকাল হতে মণি আদিত্যকে তৈরি করে অফিসে নিয়ে যায়। অফিসের শেষ দিন, আর হয়তো কেউ আদিত্য বা মণিকে এই শহরে দেখতে পাবে না, তাই সকল কলিগরা আদিত্যর সাথে খেলা করতে শুরু করে। এক পর্যায়ে আদিত্য দৌড়াতে দৌড়াতে লিফটে গিয়ে পৌঁছায় এবং সকলের নজর থেকে বাঁচতে সিন্ধুর আঁচলের আড়ালে লুকিয়ে পড়ে। এই প্রথমবার অজান্তেই মা এবং সন্তান একে অপরের সান্নিধ্যে আসে। সিন্ধুর আদিত্যকে খুবই ভালো লেগে যায়। অফিসে পৌঁছে সিন্ধু তার কাজে মন দেয়। এমন সময় আদিত্য তার কেবিনে উকিঝুঁকি মারতে শুরু করে। এক পর্যায়ে সিন্ধুর নজর পড়ে আদিত্যর ওপরে। সে আদিত্যকে তার কাছে ডাকে এবং তার হাতে চকলেটের একটি প্যাকেট ধরিয়ে দেয়। সিন্ধু বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ছেলেটি জানায় আদিত্য। নাম শুনে সিন্ধুর বুকটা যেন হঠাৎ করে শূন্য হয়ে যায়। পরক্ষণেই জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম? আদিত্য বলে, মণিকন্দন। দ্বিতীয় ধাক্কা লাগে সিন্ধুর। সে তার মায়ের নাম জিজ্ঞাসা করতেই যাবে, তখনই সারাভান বাচ্চাটিকে নিয়ে চলে যায়। আর সিন্ধু যেন সেখানেই থমকে বসে থাকে।
সে বুঝে যায় এই বাচ্চাটি তার। সিন্ধু তার বাবাকে ফোন করে জানতে চাইলে তার বাবা কান্না করতে করতে বলে, পারলে আমাকে ক্ষমা করে দিস, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বলেছিলাম সেদিন হাসপাতালে তোর বাচ্চার ডেলিভারির আগেই মারা গেছে। সিন্ধু এবার পাথর হয়ে যায়। দীর্ঘ 5 বছর সে তার সন্তানকে ছেড়ে থেকেছে। সে জানতই না যে তার সন্তান জীবিত আছে। যে মুহূর্তে একটি কচি প্রাণের সবথেকে বেশি প্রয়োজন ছিল তার মাকে, সেই বাচ্চাটি তখন তার মাকে পায়নি। মনি, যাকে সিন্ধু এতটা কাল অপদার্থ ভেবে এসেছে, এতদিন নীরবে সেই মনি তার সন্তানকে একা হাতে বড় করেছে। এই জায়গায় মায়ের বুকটা কতটা শূন্য হয়ে যেতে পারে আশা করি বুঝতেই পারছো। সিন্ধু যেন চলতেই পারছে না। যে কোনোভাবে সিন্ধু শক্তি জোগাড় করে সেমিনার হলে এসে পৌঁছায়, যেখানে সেই সময় মণিকন্দনের ফেয়ারওয়েলের অনুষ্ঠান চলছিল। সামনেই বসেছিল তাদের সন্তান আদিত্য। সিন্ধুর এমন বিধ্বস্ত রূপ দেখে সবাই বুঝতে পারে যে সিন্ধু হয়তো তার ছেলেকে দেখে দুর্বল হয়ে পড়েছে। প্রত্যেকেই সেখান থেকে চলে যায়। সারাভান আদিত্যকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়, যাতে সিন্ধু এবং মণি তাদের নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মিটিয়ে নিতে পারে। সিন্ধুকে দেখা মাত্রই মণি বলে, আবার নতুন কি নাটক জুড়লে? মণি সিন্ধুকে বলে, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমি জানি আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা তোমার সঠিক ছিল, কিন্তু ওকে কেন ছেড়ে গেলে? ওই কচি প্রাণটাকে কেন হাসপাতালের বেডে একা ছেড়ে চলে গেলে? তুমি যখন অন্তঃসত্ত্বা হয়েছিলে, বাচ্চাটাকে অ্যাবর্ট করার ডিসিশন আমার ছিল, কিন্তু তাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত ছিল তোমার। সুতরাং তাকে মানুষ করার দায়িত্বটাও তোমারই ছিল, তাই না? সিন্ধু কান্নায় ভেঙে পড়ে। সে এবার সত্যটা মণিকে জানায়। সিন্ধু বলে, সেদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার ব্লিডিং শুরু হয়ে যায়। এক পর্যায়ে কখন যেন আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরতে ততক্ষণে আমার অপারেশন হয়ে যায়। বাবা এবং হাসপাতালের স্টাফরা জানিয়েছিল আমাকে দেরি করে ভর্তি করার জন্য আমার বেবি ডেলিভারির আগেই মারা গেছে। সিন্ধু বলে, আমি ভেবেছিলাম শুধুমাত্র তোমার উদাসীনতায় আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, তাই সেই দিনের পর থেকে আর কোনো দিনও আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি। কিন্তু তুমি তো পারতে আমার সঙ্গে যোগাযোগ করতে, কেন করনি? এবার মনিও বুঝতে পারে যে সিন্ধুর বাবার তৈরি একটি ছোট্ট মিথ্যার জন্য আজ তারা আলাদা হয়েছে। আদিত্য ছোটবেলা থেকে তার মায়ের সান্নিধ্য পায়নি। সিন্ধু কান্নায় ভেঙে পড়ে। সিন্ধু বলে, গত 4 বছরে আমি কতবার মরতে চেয়েছি তুমি জানো? সিন্ধুকে কাঁদতে দেখে মনি তাকে জড়িয়ে ধরে। মনি চুপচাপ বাইরে যায় এবং আদিত্যকে সঙ্গে করে নিয়ে আসে। ছোট্ট মানুষটি প্রথমবার সিন্ধুকে মা বলে ডেকে ওঠে। সিন্ধুও সন্তানকে বুকে জড়িয়ে ধরে। এই দিনটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে এই দিন দেখতে তার এতগুলো বছর লেগে গেছে। একদিন এই মনি সিন্ধুকে জিজ্ঞাসা করেছিল, আনন্দে কি করে মানুষ কান্না করতে পারে? তবে আজ সে অনুভব করে আনন্দের অশ্রু কেমন হয়। এক পর্যায়ে সিন্ধু মনি এবং তাদের সন্তানকে জড়িয়ে ধরে। এই দৃশ্য বাইরে থেকে দেখে মনির টিমমেটরা খুব খুশি হয়ে যায়, কারণ তারা এটাই চেয়ে এসেছিল। যেটা তারা সম্ভব করতে পারেনি, আজ ছোট্ট আদিত্যর জন্য সেটা সম্ভব হলো। সেই সত্যি একটি সুন্দর পরিবার একটি পরিণতি পেল। আর এই সুন্দর দৃশ্য দিয়েই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি নিশ্চিত এই মুভির কাহিনী তোমাদের মন ছুঁয়ে গেছে। কাহিনীতে বেশিরভাগ অংশেই প্রেমিক মনিকে অনেকটাই ম্যাচিওর বলে মনে হয়েছে। আসলে বাবা হলো একটি দায়িত্বের নাম, যে বটবৃক্ষের নিচে আমরা সুরক্ষিত থাকি। বাবারাও একসময় আমাদের মতোই ছিল। কত রঙিন জীবন, প্রাণোচ্ছল হাসি এবং আড্ডা মজায় জীবন কাটিয়ে আস্তে আস্তে একদিন আমরা পৃথিবীতে আসলাম। সন্তানের মুখে বাবা ডাক শোনার পরেই সেই ডাকের বোঝা চাপে বাবার কাঁধে। নিজেদের অবসর জীবনের আনন্দ বিসর্জন দিয়ে বাকিটা জীবন আমাদের জন্যই পরিশ্রম করে গেল বাবা। তাই ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা, বেঁচে থাকুক হাজার হাজার বছর। তো আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।